দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব কৃষি পণ্যের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে। আর আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম একজন শিল্প উদ্যোক্তা, সেই সঙ্গে কৃষি বিষয়ে যার ব্যাপক জানাশোনা এবং ন্যাশনাল এগ্রি কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক, এবং সেই সঙ্গে তার আরেকটি পরিচয় আছে, ওয়ান ফার্মারও তিনি ব্যবস্থাপনা পরিচালক, জনাব মুস্তাফিজুর রহমান। জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য আপনাদের স্বনামধন্য টেলিভিশনে। জি, আমাদের যে আজকের আলোচনার বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশে তো প্রচুর কৃষিপণ্য উৎপাদন হচ্ছে, কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে সেটি সংরক্ষণের ক্ষেত্রে সমস্যায় পড়ে কৃষকরা। যেমন আমরা যদি বলি যে সম্প্রতি যে আলুর যে ব্যাপক বাম্পার ফলন, কিন্তু কৃষকরা সেই আলু নিয়েই ভোগান্তিতে পড়েছেন, তারা সঠিকভাবে সংরক্ষণ করতে পারছেন না, হিমাগারে জায়গা সংকট। তো এই বিষয়টাকে কিভাবে দেখবেন আপনি? ধন্যবাদ, আপনি সঠিক বলেছেন। আমাদের কৃষিতে অভাবনীয় সফলতা হয়েছে, কিন্তু যে জায়গাটা আমরা এখনও উন্নত করতে পারি নাই সেটা সংরক্ষণ ব্যবস্থাপনা এবং কৃষি যান্ত্রিকীকরণও এর সঙ্গে আসে। জি, তো সংরক্ষণ ব্যবস্থাপনাটার কারণেই, এর অভাবে আমাদের প্রায় 30% গবেষণা যারা করছে তারা বলছে প্রায় 30% ফসলের আপনার মূল্য হারাচ্ছে, নষ্ট হচ্ছে এই সংরক্ষণ ব্যবস্থাপনার যথাযথ না হওয়ার কারণে। সেই কারণে আপনি দেখবেন যে সমস্ত ফসল, আলু তো তাও ধরুন কৃষকের বাড়িতে কয়েক মাস সংরক্ষণ করা যায়, কিন্তু যেগুলো সংরক্ষণ করা যায় না, পচনশীল, এই সমস্ত পণ্যের যদি আপনার সংরক্ষণ ব্যবস্থাপনা যদি যথাযথ না করেন, তাহলে ধরুন সেই সুদূর এক জেলা শহর থেকে যখন কারওয়ান বাজারে আসলো, দেখা গেল তার 30% ওটা ফসল পচে গেছে। তো সেই বাড়তি দামটা কিন্তু সে ওই ফসলের ওপর সে ধরবে যেটা পচে গেছে। 30% দাম অটোমেটিক্যালি তাকে বৃদ্ধি করে তাকে ভোক্তার কাছে চাইতে হচ্ছে। ফলে এই সংরক্ষণ ব্যবস্থার অভাবে আমাদের যে উৎপাদনকারী এবং শহরের ভোক্তা, এর মাঝে যে মূল্যের পার্থক্য দেখেন, এটাও কিন্তু একটা কারণ। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে সংরক্ষণ ব্যবস্থা না থাকার কারণে জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে। এটার সাথে একটা সম্পর্ক রয়ে গেছে। তো সংরক্ষণ ব্যবস্থাপনা এটা আমাদের সরকারের অগ্রাধিকার খাতের মধ্যে এটা আছে, এটা হচ্ছে। আপনি দেখবেন যে আমাদের যে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট, যে কৃষি বিপণন অধিদপ্তর, তারাও কিন্তু এটাকে নিয়ে কাজ করছে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শস্য গুদাম তারা কাজ দিচ্ছে। এটা হয়তো একটা মডেল হিসেবে ওনারা দেখাচ্ছে। এই আদলে যখন প্রাইভেট সেক্টর এখানে ব্যাপক বিনিয়োগ করবে, হাত দেবে, তখন কিন্তু এই সংরক্ষণ ব্যবস্থাপনার উন্নতি হবে। তখন দেখবেন যে দ্রব্যমূল্যের যে মৌসুমের সময় কম, অমৌসুমে বেশি, এর একটা ধারাবাহিকতা থাকবে না। যেমন আমরা আলুর প্রসঙ্গে যদি বলি, এখন যে চিত্রটা আমরা দেখছি যে কৃষকের আলু রাখার খরচ এবার হিমাগারে বেড়েছে, অর্থাৎ কেজিতে 8 টাকা করে রাখতে হচ্ছে, যেটা গেল বছর ছিল কম। অন্যদিকে কৃষকের আলুর উৎপাদন বেড়েছে, তার মানে কি কৃষকের আলু রাখার খরচ বেড়েছে, আবার উৎপাদন বেড়েছে, তারা রাখতে পারছে না জায়গা সংকটের কারণে। তো কৃষক তো নানাভাবে লুজার হচ্ছে। তাহলে এটা সমাধান কি হতে পারে? এটা সমাধান হলো 2-3টা খুব এখনই যেটা প্রয়োগ করা যেতে পারে। একটা হলো আন্তর্জাতিক বাজারে আপনি যদি আলুর বাজার ধরতে পারেন, জি, সেটা একটা জায়গা, এবং সেটা সুবিধা অসুবিধা আমি বলবো। আরেকটা হলো যে এই যে আলু হলো একটা ইন্ডাস্ট্রিয়াল ক্রপ, আমাদের যে নিত্যদিনের টেবিল পারপাসে এটা যেটা ব্যবহার হচ্ছে সবজি হিসেবে, এর বাইরে কিন্তু এটা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন ওয়াইন শিল্প, যেমন স্টার্চ হতে পারে, আপনার এই যে ব্রেড, বিস্কিট, নুডলস, আপনার এগুলোতে হতে পারে। অনেক দেশে তো ওয়াইন তৈরিতেও নাকি আলুর, এটা তো যে কোনো কার্বোহাইড্রেটকে ফার্মেন্টেড করে এখান থেকে আপনার অ্যালকোহল তৈরি হয়। জি জি, কার্বোহাইড্রেটটাই হলো অ্যালকোহল, এটা ফার্মেন্টেশনে যেতে হবে। সেটা তো সুযোগ রয়ে গেছে আমাদের দেশে। ধরুন ধর্মীয় দিক থেকে এগুলো যেহেতু নিষিদ্ধ, ওইরকম অবাধ বিক্রয়ের সুযোগ নেই, ফলে ওই সেক্টর ছাড়াও আমরা তো ধরেন এটা আরো শিল্প রয়ে গেছে। চিপস ইন্ডাস্ট্রি হতে পারে, স্টার্চ ইন্ডাস্ট্রি হতে পারে। আন্তর্জাতিক বাজারে আলুর যে মূল্য, আমাদের দেশের যে মূল্য,
এটা বিস্তর গ্যাপ রয়ে গেছে, কিন্তু আমরা বিদেশে পাঠাতে পারি না কেন? মানে রপ্তানির কথা বলছেন? রপ্তানির ক্ষেত্রে তো রপ্তানির আলু তো ক্ষেত্রে রপ্তানি হচ্ছে, যেটুকু হচ্ছে সেটা তো পর্যাপ্ত নয়। তা আমরা সম্প্রসারণ কেন করতে পারছি না? এটার জন্য আমাদের হলো ল্যাবরেটরি দরকার। আপনি যখনই উন্নত দেশ আপনার আমাদের দেশ থেকে কোনো খাদ্যপণ্য নেবে, কৃষি পণ্য বা প্রক্রিয়াজাতকরণ খাদ্যপণ্য, সেটাকে তো প্রথমে সে দেখবে এটা খাদ্য হিসেবে এর যে রেগুলেটরি ওদের যে রিকোয়ারমেন্টস, যে এর ভেতরে যে ধরুন টক্সিক ম্যাটেরিয়ালস আছে কিনা, কোনো প্যাথোজেন আছে কিনা, মানে পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত কিনা, পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত হওয়ার জন্য সে রোগ জীবাণু মুক্ত কিনা, এগুলো তাদের কিন্তু প্রাথমিক চাহিদা। সেটাকে আমরা যখন এখান থেকে বলবো যে এগুলো এটা নাই, এটাই যথেষ্ট নয়। আমাদের ব্যক্তিকে তাদের বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তার মানে আন্তর্জাতিক স্বীকৃত একটা ল্যাবরেটরি দরকার। এটাই হলো একমাত্র যে ল্যাবরেটরির মেশিন যখন বলবে যে এটা ঠিক আছে, এর ম্যাক্সিমাম মিনিমাম রেসিডুয়াল ইফেক্ট অফ পেস্টিসাইড কোন জায়গায় আছে, সেটা একটা মেশিন সার্টিফাই করবে। অ্যাক্রিডিয়েটেড ল্যাব থেকে যখন আপনার রিপোর্ট জেনারেট হবে, তখন ওই রিপোর্টকে তারা বিশ্বাস করবে। মানুষকে বিশ্বাস করে না, কিন্তু মেশিনকে বিশ্বাস করে। আমার তো জানা মতে যে এরকম একটা বিশ্বমানের ল্যাবরেটরি সরকার তৈরি করার কথা বলছিলেন অনেক। এটা বহু আগে প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে আপনার এই রেসিডুয়াল অ্যামাউন্টটা যেটা মিনিমাম কত থাকার কথা, এর ভেতরে যে হেভি মেটাল আছে কিনা, টক্সিক ম্যাটেরিয়ালস আছে কিনা, অন্য অন্য যেগুলো রোগ জীবাণু, ব্যাকটেরিয়া বা ছত্রাক যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলোর উপস্থিতি ডিটেক্ট করতে পারে এরকম ল্যাবরেটরি, বিশ্ব স্বীকৃত ল্যাবরেটরি, অ্যাক্রিডিয়েটেড ল্যাব, যেটা আপনি সঠিক টার্মে বলেছেন। এই ধরনের ল্যাব যদি হয়, তখন আপনি কিন্তু ওই দেশে, উন্নত দেশের ওই দেশীয় নাগরিকের জন্য আপনি বাজারে আপনি এটা প্রবেশ করতে পারেন। আর এখন যেগুলো যাচ্ছে তার অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের যে সমস্ত শ্রমিক ভাইয়েরা বিভিন্ন দেশে কাজ করছে, সেই মার্কেটকে টার্গেট করে আমরা যখন নেব, সেখানে আপনি ওই মূল্য সুবিধাটা অতখানি পাবেন না। আচ্ছা, আমাদের দেশে ম্যাঙ্গো, আম, এটা খুবই সুস্বাদু আম। গোটা ইউরোপে কিন্তু আমের চাষ হয় না। আপনার চাইনিজরা যে আম খায় আর আমাদের দেশের আমের মধ্যে অনেক পার্থক্য। এখানে যাচ্ছে, পাকিস্তান থেকে আম যাচ্ছে, ইন্ডিয়া থেকে যাচ্ছে, ওইদিকে মেক্সিকো থেকে যায়, ওগুলো আমের কোনো স্বাদ নাই। ভিয়েতনাম থেকে যায়। বাংলাদেশে এই সুস্বাদু আমটা আমরা আন্তর্জাতিক বাজারে যখন নিতে পারবো, তখন কিন্তু এই আম চাষিরা এই যে সময় একবার দাম পায়, একবার পাবে না, তখন উৎপাদনের সঙ্গে এর যে কনজামশন, এটার মিল থাকবে। তখন এই দ্রব্যমূল্যটা একটা নিয়ন্ত্রিত, একটা অতখানি আপনার ওঠানামা করবে না। কিন্তু আমরা তো বাংলাদেশের যে চিত্রটা দেখি, যেমন ধরেন যে আলুর কথাই তো আমরা আলোচনা করছি, তো বাংলাদেশে আলুর চাহিদা ধরেন যে 85 থেকে 90 লাখ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় 1 কোটিরও বেশি। আবার আলুটা যখন সংরক্ষণের ব্যবস্থা থাকছে না, তখন সব কৃষক একই সময় আলুটা বিক্রি করতে যাচ্ছে, ফলে কৃষক কম দাম পাচ্ছে, কিন্তু আলুটা যখনও অন্যের হাতে চলে গেল, আড়তদারদের হাতে কিংবা মধ্যস্বত্বভোগীদের হাতে চলে গেল, তখনও কিন্তু জিনিসটার দামটা বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে আসলে করণীয়টা কি হতে পারে? সরকার এই জায়গায় কি স্টেপটা নিতে পারে? কৃষি পণ্যের আপনার মূল সমস্যাই হলো, আপনার যদি সরবরাহ বেশি হয়, চাষির যদি উৎপাদন বেশি হয়, তাহলে আপনার মূল্য কমে যাবে। এটা বাজার অর্থনীতির সহজ, এবং এটা অর্থনীতির সূত্র। এখন সরকারের এখানে যেটা করণীয় আছে, সেটা হলো আপনার এটাকে উৎপাদনের সাথে কনজামশন, ডিমান্ড এবং সাপ্লাইয়ের বাহিরে যেটা সারপ্লাস, যেটা সেই সারপ্লাসকে শিল্পে ব্যবহৃত হতে পারে, আন্তর্জাতিক বাজারে যেতে পারে, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, যখনই আপনার এই ধরনের একটি অঙ্ক করা থাকবে যে আমাদের মাস ভিত্তিক প্রত্যেকটা মাসে আমার কতটুকু কনজামশন হয়, আবার ধরুন এক ফসলের সাথে অন্য ফসলের সরবরাহের সম্পর্ক রয়ে গেছে, ধর অন্য অন্য শাকসবজি যদি বৃষ্টি, বন্যা, খরায় যদি নষ্ট হয়ে যায়, তখন আলুর ওপর যে চাপ পড়বে। আবার যদি আলুর যদি না হয়, অন্য শাকসবজির উপর চাপ। সরকার এরকম একটা কাজ করতে পারে কিনা? আপনি যেটি বলছেন যে উদ্বৃত্ত, যেটা সংরক্ষণের ব্যবস্থা তো থাকতেই হবে, পাশাপাশি উদ্বৃত্ত যেটা হচ্ছে সেটা রপ্তানির উদ্যোগ সরকার নিতে পারে, একই সঙ্গে সেটা শিল্পে যাতে ব্যবহার করা যায় সেটার উদ্যোগ নিতে পারে। পাশাপাশি সরকার এটা করতে পারে কিনা, যেমন কিছুদিন আগে আমরা যেটা দেখেছি যে আলুর কেজি আমার 70-80 টাকার হয়ে গেল, 1 কেজি চালের চেয়েও বেশি দাম। তো কথা হচ্ছে, এখন যেহেতু আলুর দামটা কম,
সংরক্ষণও করা যাচ্ছে না, সরকার তো এটা কিনে রাখতে পারে, যখন দাম বাড়বে বা যখন সিজনটা থাকবে না তখন তো সরকার এটা কম দামে জনগণকে দিতে পারে। সেটাও তো সংরক্ষণের প্রয়োজন আছে। সংরক্ষণ ব্যবস্থাপনা, আমাদের যে পরিমাণ আলু উৎপাদন হয় এর মাসভিত্তিক যে কনজাম্পশন হয়, এই আলুটাই কিন্তু আপনার আগামী বছরে যে আলু চাষ হবে ওই পর্যন্তই যাবে। আমরা তো আলু আমদানি করছি না। তাহলে এই আলুটাকে আপনার সংরক্ষণ ব্যবস্থাপনার মধ্যে তারপরে যেটা বেঁচে যাবে সেটা যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে আলুর মূল্য আবার কমে যাবে। এটা ফলনের সাথে মূল্যের এটা সম্পর্ক রয়ে গেছে। না, একই সঙ্গে আপনি যেটা বলছেন যে সংরক্ষণ ব্যবস্থা না থাকলে যেটা হয় সেটা হচ্ছে, একই সঙ্গে তো আমরা দেখছি যে কোল্ড স্টোরেজ, বাট সেখানে ডিম রাখা হচ্ছে। তাহলে আমি যদি আলু সংরক্ষণের জন্য জায়গা করিও, কিন্তু যদি অন্য জিনিস রাখা হয় তাহলে সেটা কি হবে? এখানেও তো স্বচ্ছতার দরকার আছে। না, এখানে আপনার বাজার অর্থনীতি এমনই, আপনার তুলনামূলকভাবে কোনটা লাভজনক, জি, অপরচুনিটি কস্টটা হিসাব করতে হবে। কৃষক কিন্তু নিজেই সিদ্ধান্ত নিতে পারে, তবে কৃষকের এই সিদ্ধান্ত নেবার অবারিত ক্ষমতা দেওয়া ঠিক না। কারণ কৃষক তার জমিতে যে ফসল ফলায় সেই জমির সাথে ফসলের উৎপাদনশীলতা জমি থেকে জমি পার্থক্য হবে। আপনি ধরুন মুন্সিগঞ্জে আলুর চাষ হয়, সেখানে উৎপাদন প্রতি হেক্টরে যা হয়, আপনি যদি এটা পার্শ্ববর্তী অন্য জেলায় করেন, নরসিংদীতে করেন, এটা ওখানে ওটা হবে না। তার মানে অঞ্চল টু অঞ্চল ভেরি করে। এই অঞ্চল টু অঞ্চল ভেরি করার কারণে কৃষকের ফসল উৎপাদনের কি পরিমাণ কোনটা করবে এর উপর একটা সরকারি নিয়ন্ত্রণ থাকার প্রয়োজন আছে। তাতে করে আমাদের জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। জি, আরেকটি বিষয় বলি, শুধু আলুই না, আমরা তো দেখি যে বাংলাদেশে কোনো সবজি হিমাগার নাই, যে কারণে অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বিদেশে তো আমরা দেখি যে এই সবজি হিমাগার আছে। তো বাংলাদেশে কেন সবজি হিমাগার হচ্ছে না, সরকার কেন করছে না, কিংবা বেসরকারি উদ্যোক্তারাও কেন এটা করছে না, এগিয়ে আসছে না? এ ব্যাপারে আপনার মতামত শুনবো, তবে তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি কৃষি পণ্যের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসছে কৃষি ব্যবস্থার নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক, সেই সঙ্গে ন্যাশনাল এগ্রি কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুস্তাফিজুর রহমান। জি, বিরতির পর আমরা আরেকবার আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, বিরতির আগে যে প্রশ্নটি আমি করেছিলাম, যে পৃথিবীর অনেক দেশে আছে সবজি হিমাগার, সেখানে সব ধরনের সবজি সংরক্ষণ করা যায়। বাংলাদেশে শুধুমাত্র আলুর হিমাগার ছাড়া তো আমরা কোনো হিমাগার দেখি না। একটি সবজি হিমাগার হয়েছিল, কিন্তু সেটিও এখন বন্ধ আছে যশোরে সম্ভবত। তো বাংলাদেশে কেন আসলে সবজি হিমাগার করার ক্ষেত্রে উদ্যোক্তাদের আগ্রহ কম কেন, কিংবা সরকারই করে না কেন? আপনার প্রশ্নের মধ্যে কিছুটা উত্তর রয়ে গেছে। সরকার এমন একটি প্রতিষ্ঠান, তিনি নির্ধারণ করে দেবে যে কোন খাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, এবং দেশের প্রয়োজনে দেশের অগ্রাধিকার খাত কোনটা। যদি সরকার মনে করে যে আমাদের সবজির জন্য হিমাগার তৈরিটা বেশি জরুরি, যেটা না জরুরি আর অন্য একটা সেক্টর আছে, তখন এই সেক্টরকে তিনি একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বা দ্বিবার্ষিক পরিকল্পনায় অথবা এক বছরের বাজেটের মধ্যে নিয়ে আসবে। যখন এটাকে সরকার অগ্রাধিকার হিসেবে এবং বিশেষ ক্ষেত্র হিসেবে, সেক্টর হিসেবে চিহ্নিত করে ঘোষণা করে সেখানে ইনসেন্টিভ দেবে, বিনিয়োগকে আকর্ষণীয় করে দেবে, কম রেট অফ ইন্টারেস্টে মানুষকে অর্থ নিতে পারবে, অর্থাৎ মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য, মোটিভেট করার জন্য, স্টিমুলেট করার জন্য সরকারকে উদ্যোগ নেবে, যাতে ওই ক্ষেত্রে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে তার মুনাফার প্রয়োজনে। তো এখন তো আমরা দেখছি যে সরকার বিভিন্ন জায়গায় মিনি কোল্ড স্টোরেজ করছে, তো সেইটা আপনার সরকারের কাজ কিন্তু ব্যবসা করা না। আমাদের দেশের অর্থনীতিতে আমরা এটা মিক্সড অর্থনৈতিক ব্যবস্থাপনাকে আমরা মেনে নিয়েছি। ফলে আমরা প্রাইভেট বাস আছে, বিআরটিসি বাস দিয়েছি, বিমানের ফ্লাইট আছে, আবার বেসরকারি ফ্লাইট দিয়েছি, মানুষ ব্যবসা করছে, আবার টিসিবির মাধ্যমে আমরা দিচ্ছি। এটা আমাদের স্বাধীনতার পরে আমাদের যেহেতু জাতীয়করণ অর্থনীতির দিকে যাওয়া হয়েছিল,
সেটার একটা উদ্দেশ্য ছিল যে আমরা সবাই ভালো থাকব, ধনী গরিবের বৈষম্য থাকবে না, তখন রাষ্ট্রীয় সম্পত্তিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেটা যেহেতু লাভজনক হয়নি, ফলে আমাদের মূল ধারার অর্থনীতির থেকে বেরিয়ে এসে যখন আমরা পুঁজিবাদী ব্যবস্থাপনায় যখন আমরা যাব, ক্যাপিটালিজম, তখন কিন্তু আর সরকারের কাছে আর কিছুই থাকা যাবে না। ব্যবসা বাণিজ্য সব করবে বেসরকারি খাত, সরকার পলিসি সাপোর্ট করবে, নীতি নির্ধারণ দেবে এবং মনস্তাত্ত্বিকভাবে তাই মেনে নেবে যে বেসরকারি খাত পুরোটাই হলো সরকারের। না, ঠিক আছে, আপনার কথা অবশ্যই ঠিক, এবং পুঁজিবাদী অর্থনীতির বা মুক্তবাজার অর্থনীতির সূত্রই তো এইটা, সরকার সহায়তা করবে, বেসরকারি খাত বিকশিত হবে বা ব্যবসা করবে। কিন্তু এটাও তো ঠিক, বাংলাদেশে তো আমরা উল্টো চিত্রও দেখি, বেসরকারি খাত তো অনেক সময় জনগণকে জিম্মি করার চেষ্টা করে, সরকার হয়তো সে কারণেই হয়তো ইন্টারফেয়ার করে। এটা দুটো জিনিস, একটা হলো যদি বেসরকারি খাত জিম্মি করার বিষয়টা আইন দ্বারা যেহেতু শাসিত হয়, তাহলে কিন্তু সেই সুযোগ নাই। রাষ্ট্রে যখন আইনের শাসন প্রতিষ্ঠা হবে, যখন সরকারি কর্মকর্তা তিনি আইন এবং বিধির বাহিরে তিনি কোনো নতুন শব্দ বলার সুযোগ থাকবে না, এবং জনগণকেও আইনের ল অ্যাবাইডিং নেশন, আপনার আইনকে মানার মতো যে জনগণের ভিতরে যে মানসিকতার পরিবর্তন হবে, যখন আইনের আপনি সুষ্ঠু ব্যবহার করবেন, গুড গভর্নেন্স নিয়ে আসবেন, তখন কিন্তু সরকারকে বেসরকারি খাতের সাথে তাকে প্রতিযোগিতা করে একটি সরকারি খাতকে একইভাবে ব্যবসাতে দিয়ে ওটা নিয়ন্ত্রণ করার এই পদ্ধতি, এটা ভুল না। কিন্তু ঠিক আছে, কিন্তু যেমন অনেক আইন তো আছেও, যেমন মজুত আইন আছে, সেগুলো তো কার্যকারিতা নেই। আইনের শাসন, ওই জন্য আইনের শাসন যখন প্রতিষ্ঠা হবে, যখন আপনার মানুষের সুযোগ থাকবে না, একজন আইনের সুবিধা নিচ্ছে আর একজন হলো আইনের সুবিধা নিতে পারছে না, এই যে বৈষম্য, এই বৈষম্য থেকেই আপনার হলো এগুলো সব কিছু অনাচার অনিয়মের সৃষ্টি হয়। আপনি যখনই একটি আইন করেছেন, সেই আইনের মধ্যেই আপনি সমস্ত বিষয়াদিকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট খাতের ব্যক্তিদেরকে, জনগণকে সম্পৃক্ত করে যখন আইন প্রণয়ন করবেন, সেই আইনের আলোকে যখন বিধি বিধান তৈরি করবেন, তখন কিন্তু ওই আইনের প্রয়োগ হলে তখন আর বৈষম্যটা থাকবে না। এর মধ্য দিয়ে দেখবেন প্রাইভেট সেক্টর দাঁড়িয়ে গেছে। আপনি যদি আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় অর্থনীতির দেশ কোনটা? আমেরিকা। আমেরিকা কিন্তু আপনার পুঁজিবাদী দিয়েই চলছে, তারা সমস্ত খাতকে বেসরকারি খাতের উপর ছেড়ে দিয়েছে এবং সরকার নিয়ন্ত্রণ করে এবং সহযোগিতা করে, যাতে বেসরকারি খাত থেকে তারা ট্যাক্সের টাকাটা পুরোপুরি পেয়ে সরকারের ইনকাম বৃদ্ধি করে রাষ্ট্রের নাগরিক সুবিধা বৃদ্ধি করে। কিন্তু সরকার কিভাবে বাংলাদেশে বেসরকারি খাতের উপর আস্থা রাখবে? যেমন কিছুদিন আগে কি হলো যে ভোজ্য তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, মার্কেট থেকে ভোজ্য তেল আউট। ঠিক যখন দামটা বাড়লো, ঠিক তখন ভোজ্য তেল বের হওয়া শুরু হলো। কিংবা যখন রমজান শুরু হলো, তখন বাড়তি দামে বিক্রি করার একটা প্রবণতা বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে থাকে। পৃথিবীর অন্যান্য দেশে যখন উৎসব হয়, তখন কম দামে জিনিস বিক্রি হয়, বাংলাদেশে ঠিক তার উল্টো। তাহলে এমন যখন বাংলাদেশের বাস্তবতায়, তখন সরকার আসলে কিভাবে বেসরকারি খাতের উপর পুরোপুরি আস্থাটা রাখবে? আপনাকে যেমন আমি আমেরিকার উদাহরণ দিলাম, জি, ঠিক আমাদের মতো মিশ্র অর্থনীতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার সংমিশ্রণের অর্থনীতি হলো চায়না। তারা কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি, সেখানেও দুর্নীতি আছে, নাই যে তা না, কিন্তু তারা কিন্তু সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চলছে এবং পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও চলছে, কিন্তু সরকারের একটা অত্যন্ত কঠোর নিয়ম কানুন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ফলে ওখানে সরকারি এবং বেসরকারি কিন্তু একইভাবে চলছে। আমাদের দেশেও চলতে পারে যে সরকার এবং বেসরকারি খাত যদি আপনার পাশাপাশি থাকবে, যাতে মূল্য নিয়ন্ত্রণ করা যায়, যাতে বেসরকারি খাত আপনার অধিক মুনাফা করে যাতে এটা করতে না পারে। এই কারণেই তো বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাতকে রাখা হয়েছে। আপনাকে একটা উদাহরণ দেই, দেখুন গ্রামীণ ফোন, এখানে আরও অন্য যে মোবাইল কোম্পানিগুলো আছে, তারা কি পরিমাণ সরকারকেও রাজস্ব দিচ্ছে এবং তারা ব্যবসাও করছে। পাশাপাশি সরকারি খাতটা এটা গেল কোথায়? আপনাকে যদি 10 জনকে যদি নাম জিজ্ঞেস করেন, 10 জনের মধ্যে 8 জনই নাম বলতে পারবে না। অথচ এটা কিন্তু যখন এসেছিল, তখন কিন্তু এটা সিম নেবার জন্য মানুষের মধ্যে মনে হয় যেন একটা প্রতিযোগিতা শুরু হলো। তাহলে আমি আপনার কাছেই একটু জানতে চাইবো যে সরকার কেন ব্যবসা করতে পারে না, কিন্তু বেসরকারি খাত ঠিকই ব্যবসা করতে পারে? কেন করতে পারে না, এই প্রশ্নের উত্তরটা জানবো, তবে তার আগে নেব আরেকটি বিরতি।
দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি কৃষি পণ্যের সংরক্ষণ ব্যবস্থা এবং সেই সঙ্গে অর্থনীতির নানা দিক নিয়ে। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, আমি বিরতির আগে প্রশ্ন করেছিলাম যে একই বিষয়ে সরকার যে উদ্যোগ নেয় সেই উদ্যোগ সফল হয় না, কিন্তু বেসরকারি খাত সফল হয়। তো সরকারি উদ্যোগ কেন সফল হয় না? এটার পেছনে কি শুধুই দুর্নীতি কারণ, নাকি আরও অন্য কিছু? আপনার পর্যবেক্ষণটা কি? আপনি অনেকগুলো কারণের মধ্যে একটা দুর্নীতি একটি কারণ। এর যদি আরও পুঙ্খানুপুঙ্খ যান তাহলে হলো ব্যুরোক্রেসি, মানে ইন্টার রিলেটেড যে ফ্যাক্টরসগুলোকে এমনভাবে কমপ্লেক্স করা হয় যাতে সিদ্ধান্ত নিতে অনেক সময় ক্ষেপণ হয়। ফলে এখানে সরকারি অফিস আদালতে এবং বেসরকারি অফিস আদালতের মধ্যে সিদ্ধান্ত নেবার সময়ের পার্থক্য একটা প্রধান কারণ। একজনের কারণে অন্যজনের কাজ বন্ধ হয়ে আসে। আর বেসরকারি ক্ষেত্রে সাথে সাথে এখানে ব্যুরোক্রেটিক পার্টটা এখানে কম, জবাবদিহিতাও তো একটা জবাবদিহিতার ব্যাপারও রয়ে গেছে। আর প্রাইভেট সেক্টর যেহেতু ধরেন এভরি মিনিটে কাউন্ট হচ্ছে, তাহলে এখানে আপনার জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে, তার অথরিটি, রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটাকে সমন্বয় করে দেয়া আছে। ফলে আপনার প্রাইভেট সেক্টর তার গোল সেট করা আছে, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ বলে দেওয়া আছে, মানে তার প্রকৃত পক্ষেই ওই ব্যক্তির তার সুনির্দিষ্ট লক্ষ্যটা কি সেটাকে ডিফাইন করে দেওয়া আছে। ওটাকে রিচ করলে বলতেছে সাকসেস, এবং যদি ওটা পৌঁছাতে না পারে বলতেছে ফেইলিউর। এবং ফেইলিউরের জন্য এক ধরনের ইনসেন্টিভ, সাকসেসের জন্য এক ধরনের ইনসেন্টিভ। ফলে প্রাইভেট সেক্টরের সফলতার এটা অন্যতম প্রধান কারণ। পৃথিবীর অন্যান্য দেশে সরকারি ক্ষেত্রেও কিন্তু সফলতা আছে, যে কিছু সার্ভিস আছে যেগুলো আপনি সরকারের বাহিরে যেতে আপনি পারবেন না। আমাদের দেশেও ধরুন সরকারি খাত যেগুলো কিছু আছে, আপনি যে বিদ্যুৎ আপনি পাচ্ছেন, ওয়াসা পানি সরবরাহ করছে, এগুলো তো আপনার নিরন্তর বিদ্যুৎ সরবরাহ সরকার তো করছে। সেবা খাতে এগুলোকেও যদি আমরা বেসরকারি খাতে যদি নিয়ে যেতে পারি, তখন কিন্তু জাতীয় নিরাপত্তা এবং অনেক কিছুতেই আপনার সবকিছু প্রাইভেট সেক্টরে দেওয়ার প্রয়োজন। হ্যাঁ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমরা, কিন্তু সরকার কিছু জিনিস আছে যেগুলোকে সরকারি খাতে না রাখলেও চলে, সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। এই খাতগুলো অহেতুক আমরা বেসরকারি খাতকে না দিয়ে আমরা সরকারি খাতে আমরা ব্যয় কেন বৃদ্ধি করব? যেমন ধরুন স্টেট ওন ইন্ডাস্ট্রি যেগুলো আছে, রাষ্ট্রের আমাদের যে সুগার মিলগুলো দেখেন, সুগার মিলে আপনার চিনি, বাংলাদেশেই চিনি উৎপাদন হচ্ছে, প্রাইভেট সেক্টরে লাভ করতে পারছে, আর আমাদের সরকারি খাতটা আমরা লাভ করতে পারছে না। তাহলে এখানে পার্থক্যটা কি? এইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে সরকারের হাতে কোনটা থাকবে, সরকারের হাতে কোনটা থাকবে না। যেমন শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে যে বিসিআইসির আন্ডারে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, অনেক ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি তারা লস করছে। আমরা যেহেতু ব্যবসা করি, আমাদের ওখানে যেহেতু তাদের কাছে সরবরাহের সুযোগ আছে, আমরা দেখছি কিন্তু ওখানে তাদের ক্রয় মূল্য বাজার মূল্যের চেয়ে অনেক বেশি, এখানে ত্রুটি রয়ে গেছে। এই কারণে আসলে এগুলো মার্কেট পাচ্ছে না, এটা লাভজনক হচ্ছে না। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা তো জানি যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন তো সামনে, তো এফবিসিসির আপনিও নির্বাচন করবেন সে কথাও আমরা শুনছি, গণমাধ্যমে এসেছে। তো আপনি আসলে সেখানে কিভাবে ভূমিকাটা রাখতে চান? দেখুন, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে গুড গভর্নেন্স, আইনের শাসন, ধরুন একটা শিল্প নীতি হবে, সরকারে যে সমস্ত ব্যুরোক্রেট আছে তারা কিন্তু দেশের মেধাবী সন্তান। তিনি কিন্তু আপনার পাবলিক সার্ভিস কমিশনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সবচেয়ে একাডেমিক্যালি যিনি সাউন্ড মেরিট লিস্টে আসছে, তিনি কিন্তু সরকারি পদে যাচ্ছে। কিন্তু তিনি কিন্তু কখনো কোনো দিন শিল্প প্রতিষ্ঠান চালায় নাই। বাস্তব জীবনে কিভাবে একটা মেশিন চলে, কিভাবে মেশিনের উৎপাদিত পণ্য তার পারফেকশনে নিয়ে যায়, আন্তর্জাতিক বাজারে কি প্রতিযোগিতা তাকে বহন করতে হয়, এগুলো বিষয় আদি সম্পর্কে তার কিন্তু বাস্তবসম্মত যে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্সটা তার নাই। এই কারণে ব্রোকারেজের পাশে যখন সফল ব্যবসায়ী নেতা, এফবিসিসিআই আমাদের দেশের ব্যবসায়ী নেতাদের একটি সংগঠন, শীর্ষ সংগঠন, সেই ব্যক্তিদের কাজ হবে তার সেক্টর ওয়াইজ বিভিন্ন যে অ্যাসোসিয়েশন রয়ে গেছে, বিজনেস সেক্টর রয়ে গেছে, সেই সেক্টরের প্রকৃত বিজনেসম্যান যিনি প্রতিনিয়ত তার ব্যবসাকে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত বাধা বিপত্তি
প্রতিনিয়ত পার করছে, যেটা সরকারের সাথে সম্পৃক্ত। জি। কন্ট্রোল অ্যান্ড রেগুলেটরি কিন্তু ব্যারিয়ার আমরা তো দেখছি যে সেই ভূমিকাটা ব্যবসায়ীরা পালন করতে আসলে পারে নাই বা সরকারও গ্রহণ করতে পারে নাই। সেগুলোকে রিফর্ম করতে হবে। আমরা এতদিন পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের ওই সিন্ডিকেশন, একটা নেক্সাস, এগুলো তৈরি হয়ে গেছে। দলীয় ব্যবসায়ী গোষ্ঠী, এগুলোকে আমাদের মানে একটা আনবায়াসড, একটা নিরপেক্ষ একটি যখন বিসিসিআই হবে, যেখানে প্রকৃত ব্যবসায়ী নেতা যখন নেতৃত্ব দেবে, তখন কিন্তু ধীরে ধীরে আপনি ওখানে দেখবেন যে একটা সুবাতাস হয়ে গেছে এবং ব্যবসায়তে একটা ভালো রকম আইন কানুনের বিধিবিধানের পরিবর্তন হয়েছে। প্রকৃত ব্যবসায়ী না গেলে ধরেন তার ব্যবসা নাই, অথচ তিনি ওখানে বিসিসিআই প্রতিনিধিত্ব করছে, তিনি ঋণ খেলাপি হয়ে বসে রয়েছে, তিনি সরকারের বিদ্যমান আইনে তিনি মানছে না, তিনি যে বসে আছে ওখানে। আবার ধরুন আপনি সেক্টর ওয়াইজ যদি এই ডাইরেক্টরগুলোকে না দেন, আপনি ধরেন একটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সেক্টর হলো কৃষি, আপনি কৃষি সেক্টর, আমাদের আলোচনা শেষ করতে হবে। হ্যাঁ, কৃষি সেক্টরে আপনাকে একজন পরিচালককে রাখতে হবে যিনি কৃষিকে সাজাতে পারে। এইভাবে শিল্প খাতকে আলাদা আলাদা করে যখন আমরা যোগ্য ব্যক্তিকে আমরা ভোটের মাধ্যমে নিয়ে আসব, তখনই কিন্তু আপনার এই বিসিসিআইয়ের যে প্রকৃত যে উদ্দেশ্য আদর্শ, সেটা কিন্তু সারা দেশের অর্থনীতিতে, বাণিজ্যে, শিল্প কলকারখানা এটা পড়তে বাধ্য। এবং সেটাই আমার যদি যাওয়ার সুযোগ হয়, আমাদের মতো ব্যবসায়ী যারা এইভাবে চিন্তা করে তাদের যদি সুযোগ হয়, তাহলে কিন্তু বিসিসিআইয়ের মাধ্যমেই আমাদের দেশের শিল্প, বাণিজ্য, ব্যবসা এর কিন্তু প্রভূত উন্নতি হবে বলে আমি মনে করি। জি, আমরাও আশা করি যে আপনি বিসিসিআইয়ের নেতৃত্বে যান এবং আপনার হাত ধরেই বিশেষ করে কৃষির ক্ষেত্রে একটা অভূতপূর্ণ উন্নয়ন বা সমৃদ্ধি আসুক, সেই কামনা করছি। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।